একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। এর মধ্যেই আবু সাইদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে আদালতের মাধ্যমে। সাভারে পুলিশের হাতে নিহত হওয়া শিক্ষার্থী ইয়ামিন হত্যায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ১১১ জনকে। এছাড়াও ২০১৩ সালে ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় ১ মাস পর আদালতে মামলা আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। ১৮ আগস্ট রোববার বেলা ১১:৩০টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এই আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায়। এছাড়াও আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে। অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি। এদিকে রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৮ আগস্ট রোববার দুপুরে নিম্ন আদালতে এসে মামলাটি দায়ের করেন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবদুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান। এদিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৮ আগস্ট রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণ করার নির্দেশ দেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১১টি মামলা হয়েছে, যার মধ্যে ৮টি হত্যা, ১টি অপহরণ এবং ২টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হতে থাকে, যা এখনও অব্যাহত রয়েছে। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক। বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর সংঘর্ষের বলি হয়ে রাখাইনে প্রাণ যাচ্ছে রোহিঙ্গাদের। এতে আশপাশের দেশগুলোতে আবারও নামতে পারে আশ্রয় প্রার্থীদের ঢল। বাংলাদেশ সীমান্তে অবস্থান নেওয়া অর্ধশতাধিক রোহিঙ্গাকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স। তবে নতুন করে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। থেমে থেমে মর্টার শেল আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাখাইনের মংডু শহর। অঞ্চলটিতে আরাকান আর্মির সাথে পাল্টাপাল্টি হামলা চলছে জান্তা বাহিনীর। দুপক্ষের আগ্রাসনের বলি হয়ে প্রাণ যাচ্ছে স্থানীয় রোহিঙ্গাদের। মাথা গোজার ঠাঁই হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টায় কেউ কেউ। কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়েও ঘটছে প্রাণহানি। চারপাশ থেকে ঘিরে ফেলে এলাকাগুলোতে হত্যাযজ্ঞ চালাচ্ছে আরাকান আর্মি। বাঁচার জন্য শহরের দিকে গিয়ে দেখি সেখানেও খারাপ অবস্থা। পরে সাতটা সমুদ্র পাড়ি দিতে বাধ্য হই। সীমান্তে অবস্থান নিয়ে অনেকেই গুরুতর আহত।
দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্সের দাবি অন্তত ৫৪ জনকে চিকিৎসা দিয়েছেন তারা, যাদের ৪০% নারী ও শিশু। তবে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে ঠাঁই দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আর্মিকে চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তার। আমরা আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশি করেছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত আরাকান আর্মিকে চাপ প্রয়োগ করা, যারা রাখাইনকে অস্থিতিশীল করে রেখেছে। গেল সপ্তাহে মংডুতে ড্রোন হামলায় গর্ভবতী নারীসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। হতাহতের পর এসব হামলার জন্য একে অপরকে দুষছে আরাকান আর্মি আর জান্তা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করছে সেনাবাহিনী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। আমরা আমাদের এলাকার যে স্বেচ্ছায় ডিউটি আছে ওইটা সেরে আর কি বাসায় যাচ্ছিলাম। অমত অবস্থায় তখন ভোর 5টা কি সোয়া 5টা বাজে। অমত অবস্থায় আমরা হচ্ছে যে আমাদের যে বাসায় যাবার গলি, ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই। আমাদের সন্দেহর কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা, তখন দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে। দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় 18টা 1000 টাকার বান্ডিল পাই। আর ও হচ্ছে যে সোনালী কালারের একটা ছোট্ট 2 ইঞ্চির একটা ধাতব গ্লাস পাই। তো ওইটা এখনও চেক করা হয়নি ওইটা কি সোনা না পিতল। আর হচ্ছে আমরা দিয়ে ওইটা প্রপারলি নিয়ে আমরা হচ্ছে যে বোয়ালিয়া থানায় আসি। বোয়ালিয়া থানায় এসে আমরা অফিসার, তারপরে আমাদের যে আর্মি যে কর্মরত আছে ওনার মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আর কি ইনফর্ম করি। যে ম্যাজিস্ট্রেট আসে, সরকারি কোষাগারে জমা দিব, তারপরে আমাদেরকে একটা স্লিপ দিবে, দেন আমরা আর কি বাসায় যাবো। এরকম নিয়তে আমরা আছি। সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওনারা আছেন, তাদের উপস্থিতিতে গণনা করে 17,92,000 টাকা পাওয়া যায়। যেহেতু এটা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে, আপাতত আমরা বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সরকারি কোষাগারে জমা রাখবো। আর এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত হবে। এই টাকার উৎস কোথায়, কে জড়িত, এই টাকা কার, এগুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। হাদিস শরীফে আছে, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। অতএব একটা হাদিসও আছে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। সাহাবায়ে কেরামের যুগে সিরিয়া চাঁদ দেখা গেছে, ওনারা ঈদ করছেন। ঈদ করে মদিনায় ঢুকার পরে দেখা গেল মদিনার মানুষের রোজা। তা বললো আমরা তো চাঁদ দেখে আসছি। মদিনার লোকেরা বললো আমরা তো দেখিনি, অতএব আমরা রোজা রাখবো। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি আছে, এখানে টেকনিক্যাল লোক আছে, আবহাওয়াবিদ এখানে থাকেন, বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে আমাদের হট স্পর্শ থাকে, তারপরে এক্সপার্ট থাকেন আবহাওয়াবিদ এবং এটা থাকে। তো এটার ভিত্তিতেই আমরা ডিক্লেয়ার দিই। সৌদি আরবের পরদিন হবে এমন কোনো কথা নেই, আর চাঁদ দেখতে হবে। এমনকি পাহাড়ের চূড়ায় যদি কোনো মানুষে সূর্য দেখে, অনেক নিচে যদি গর্তের ভিতরে একটা মানুষ মনে করে যে আমার তো সূর্য ডুবে গেছে, তাহলে নিচেরটা ইফতার করবেন, উপরেরটা ইফতার করবেন না। এগুলো ধর্মীয় ব্যাখ্যা আছে। তো ইসলামিক ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এক্সপার্ট রেখে, আলেম ওলামা রেখে আমরা এগুলো ঘোষণা দিয়ে থাকি। তো অনেক সময় গুজবেরও শিকার হয়। যেমন কয়েক বছর আগে বলল যে সন্দ্বীপে চাঁদ দেখা গেছে, সন্দ্বীপে চাঁদ দেখা গেছে। আমার বিভিন্ন মাদ্রাসার বড় বড় হুজুররা বললেন যে কালকে তো ঈদ। তো লোকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আমারে বললো যে আপনি কিভাবে জানলেন? আমি বললাম আমাকে অমুক পড়েছে। উনি লোক পাঠিয়ে দিয়েছেন সন্দ্বীপে, কে দেখছে চাঁদ। পরে দেখা গেল এ বলতেছে আসলে কেউ, এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল সন্দ্বীপে। এই জন্য আমরা
বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসির সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট থাকে। ঘোষণা করতে অনেক সময় দেরি হয়, এটাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং আমরা আগামী দিনে এটাকে যাতে আরো একটু উন্নত করা যায়, সাইন্টিফিক্যালি করা যায়, সে ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা। টানা 1 মাস ধরে চলা আন্দোলন ও ক্ষমতার পরিবর্তনের প্রভাব পড়েছিল পেঁয়াজের বাজারে। দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ঢুকছে চীনা ও পাকিস্তানি পেঁয়াজ। বড় আকারে এসব পেঁয়াজের দামও ভারতীয় পেঁয়াজের চেয়ে অনেক কম। এতদিন পেঁয়াজের বড় একটা অংশ আসত ভারত থেকে। তবে এই সংকটে চীন ও পাকিস্তান থেকে কিভাবে আমদানির রাস্তা খুলে যায়, চীন ও পাকিস্তান থেকে কি পরিমাণ পেঁয়াজ এলো দেশে, ভারতের বিকল্প হয়ে উঠবে কি এই দুই প্রতিবেশী দেশের পেঁয়াজ, তা জানাবো আমাদের সহকর্মী গালিবউদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর আড়তগুলো খুলতে শুরু করে। গত 1 সপ্তাহে খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জের সব মোকাম খুলেছে। এসব বাজার ঘুরে দেখা যায় গত 1 সপ্তাহের বাজারে মিনি ট্রাক, ভ্যান ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেড়েছে। গত 9 আগস্ট এই 3 বাজারে অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও এই সপ্তাহের চিত্র ছিল একেবারে আলাদা। সরেজমিনে দেখা যায় নিত্যপণ্যের বড় পাইকারি বাজার। খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। আমদানি করা ভারতের পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি 95 থেকে 97 টাকা। চাহিদা কম হলেও এর বিপরীতে পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা, চীনা বড় পেঁয়াজ 60 টাকা। খাতুনগঞ্জ আড়তদার সমিতির তথ্য মতে দেশি পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। 8 থেকে 10 দিন হলো পাকিস্তান ও চীনের পেঁয়াজ আড়তে বিক্রি হচ্ছে। দাম কম হয় এসব পেঁয়াজ খাবার হোটেলগুলোতে সবচেয়ে বেশি চলে। গত সপ্তাহে চীন ও পাকিস্তানের পেঁয়াজের 2টি বড় চালান খালাস হয়েছে। দীর্ঘদিন ধরে ক্রেতা বিক্রেতার মাঝখানে কমিশন এজেন্ট নামে একটি মধ্যস্বত্বভোগী ছিল। এরা নিত্যপণ্যের বাজারে প্রবেশ করে লাভের বড় একটা অংশ হাতিয়ে নিত। সরকার পতনের পর কেউ কেউ গা ঢাকা দিয়েছে, তবে কিছু সক্রিয় আছে। নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ কমিশন এজেন্টস ও স্লিপ প্রথা বাণিজ্য। এটি বন্ধ করা গেলে বাজারে সব ধরনের পণ্যের দামও এমনিতেই কমে যাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।